সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। আপনাদের সবাইকে জুমা মুবারক। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে ইরান। তিনি বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে মুসলিম বিশ্বে প্রচণ্ডভাবে পবিত্র ক্ষোভ জমা হচ্ছে এবং তাকে জাহান্নামে পাঠানোর এই বক্তব্য একসময় বাস্তবে পরিণত করা হবে। একই সাথে তিনি হরমুজ প্রণালী খোলার ব্যাপারে কতগুলো শর্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকাকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরতে হবে এবং লেবানন, গাজা সহ পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে হবে। এছাড়া ইরানের যে সমস্ত আরও শর্ত রয়েছে সেগুলো ফুলফিল করলে তবেই শুধুমাত্র হরমুজ প্রণালী খোলা হবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেন যদি ব্রিটিশ নির্মিত অস্ত্র ব্যবহার করতেই থাকে তাহলে ইউক্রেনে এবং এর বাইরে যে সমস্ত ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে হামলা চালানো হতে পারে। রাশিয়ার এই হুমকির মধ্য দিয়ে ইউক্রেন এবং ইউরোপের পরিস্থিতি কিন্তু আরও অনেক বেশি উত্তপ্ত ও উদ্বেগজনক হয়ে উঠল। এদিকে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ খবর দিই। বসনিয়া হার্জেগোভিনা এবং সার্বিয়ার যে যুদ্ধ হয়েছিল 1992 থেকে 95 সাল পর্যন্ত, সেই যুদ্ধে বসনিয়ার কসাই খ্যাত রাটকো মলাদিচ, যাকে গণহত্যার দায়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, সেই রাটকো মলাদিচ 84 বছর বয়সে মারা গেছে কারাগারে থাকা অবস্থায়। সর্বশেষ আরেকটা খবর দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে, নেপালে যে ভয়াবহ ভূমিধস বন্যা হয়ে গেল তাতে মৃতের সংখ্যা 390 জনে পৌঁছেছে এবং এখনও নিখোঁজ 1500। তার মানে গতকালকে আমি যে খবর দিয়েছিলাম তার চেয়ে নিখোঁজের সংখ্যা আরও বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে সময় গেলে আরও বাড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার মূল খবরগুলো। চলুন এবার আমরা বিস্তারিত আলোচনা করি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ভেতরে। তার আগে বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। ইউরোপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী নেটো জোটের আওতায় বা যেভাবে হোক ইউরোপে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন আছে, এটা আপনারা সবাই জানেন। মূলত ইউরোপে নেটো সামরিক জোটের আওতায় মার্কিন সেনারা বিভিন্ন দেশে দেশে মোতায়েন আছে। অ্যাকচুয়ালি নেটো জোটকে তো আসলে আমেরিকার সামরিক বাহিনী বলা হয়। আমেরিকা এই নেটো জোটের আওতায় ইউরোপের সব দেশেই প্রায় তাদের সামরিক বাহিনী এবং তাদের সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি এগুলো সব মোতায়েন করে রেখেছে। এই যে ইউরোপে মোতায়েন যে মার্কিন সেনা, তাদের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংখ্যা এত পরিমাণে কমে গেছে যে এখন যদি রাশিয়া ইউরোপের দেশগুলোতে হামলা চালায় তাহলে রাশিয়াকে মোকাবেলা করা বা রাশিয়ার বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য যে রকমের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দরকার তা নেই। তাদের হাতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পর্যাপ্ত পরিমাণে নেই, মানে রাশিয়াকে মোকাবেলা করা সম্ভব হবে না। এই যে মার্কিন বাহিনীর হাতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কমে গেল, এর কারণ কি? ওই খবরেই পরিষ্কার করা হয়েছে যে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে এই অবস্থা হয়েছে, অর্থাৎ ইউরোপ খালি, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র এখন নেই। তার মানে ইউরোপ থেকেও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। শুধু ইউরোপ না, এশিয়ায় যে সমস্ত দেশের দায়িত্ব মোটামুটি পালন করত আমেরিকা, সেই সমস্ত দেশেও এই পেট্রিয়ট বা থার্ড এই সমস্ত সিস্টেম কিন্তু নেই। অনেক জায়গা থেকে নিয়ে চলে এসেছে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই সমস্ত দেশ এখন কিন্তু অনেকটা অরক্ষিত। চীন বা উত্তর কোরিয়া যদি দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিরুদ্ধে এই মুহূর্তে হামলা চালায় বা সামরিক অভিযান শুরু করে,
তাহলে তাদের ঠেকানো, তাদেরকে রক্ষা করা কিন্তু কঠিন হবে। অবস্থাটা এরকম। একইভাবে ইউরোপে একই পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিয়া যদি হামলা শুরু করে তাহলে তাদের প্রতিরক্ষা অর্থাৎ সুরক্ষা দেওয়ার ব্যবস্থা খুব একটা নেই। রাশিয়া কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে বিশেষ করে হামলার একটা চিন্তা ভাবনা করছে, নিয়ে নানা রকমের কথা আছে। এবং সিআইএর প্রধান সম্প্রতি রাশিয়া সফর করেছেন, সেখানে বলা হচ্ছিল সম্ভাব্য যে কয়েকটা কারণ, তার ভিতরে একটা কারণ যে রাশিয়া ইউরোপের কিছু দেশে নেটোভুক্ত জোটে হামলা চালাতে পারে। আবার আর একটা প্রসঙ্গ তো ছিল ইরানের ব্যাপার। কিন্তু ইউরোপ নিয়ে যখন এখন আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে ইউরোপ নিয়ে সত্যিই হামলার আশঙ্কা আছে, ইউরোপ নিয়ে শঙ্কা আছে। এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ব্রিটিশ সামরিক ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে রাশিয়ার সেনাদের, যদি কিনা ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতেই থাকে রাশিয়ার বিরুদ্ধে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই তিনি কিন্তু খুব কড়া বক্তব্য দিয়েছেন। লেবাননের আল মানা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে ইরান। মহসিন রেজাই বলছেন যে নেতানিয়াহু যে সমস্ত ভুল করেছে তার কারণেই ইসরায়েল অর্থাৎ ইহুদিবাদী শাসন ব্যবস্থার অবসানের দ্বার প্রান্তে পৌঁছেছে খুব সন্নিকটে, এবং নেতানিয়াহুর ভুলের কারণে এগুলো হতে যাচ্ছে, এটা প্রমাণ হবে। এই সাক্ষাৎকারে তিনি লেবানন এবং বৈরুতে হামলার ব্যাপারে, ইসরায়েলি হামলার ব্যাপারে একদম সুস্পষ্ট করে বলেছেন দক্ষিণ লেবানন এবং বৈরুতে ইসরায়েলি বাহিনী যা করছে তা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরান। বৈরুত এবং দক্ষিণ লেবাননের ঘটনাবলী যা যা ঘটছে, ইসরায়েল যা যা করছে তার সমস্ত সবকিছু ইরানের জন্য অত্যন্ত সেন্সিটিভ বলে মহসিন রেজাই উল্লেখ করেন। তিনি বলেন যে দক্ষিণ লেবানন এবং বৈরুত হচ্ছে ইরানের কাছে রেড লাইন। এই জায়গায় ইসরায়েলের প্রবেশের কোনো অধিকার নেই। একই সাথে তিনি আরও বলেছেন যে গাজা, লেবানন, সিরিয়া এর প্রত্যেকটা জায়গায় যুদ্ধ বন্ধ হতে হবে, তবেই হরমুজ প্রণালী খোলা হবে। আর এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেছেন এই যে গাজা, লেবানন, তারপরে সিরিয়া প্রত্যেকটা জায়গায় হামলা বন্ধ হওয়ার দরকার এই কারণে যে পুরো মধ্যপ্রাচ্যটা একটা চেইনের মতো, একটার সাথে একটা আটকে আছে। শিকলের একটা অংশের সাথে আর একটা অংশ কিন্তু আটকানো থাকে, তবেই শিকল হয়। তো মধ্যপ্রাচ্য এরকম গাজা, লেবানন, সিরিয়া, ইরাক সমস্ত সব কিছু চেইনের মতো আটকানো, একটার সাথে আর একটার সম্পর্ক রয়েছে, ইন্টার কানেক্টেড। সেই জন্য হরমুজ প্রণালী যদি খুলতে হয় তাহলে সবগুলো জায়গায় যুদ্ধ বন্ধ হতে হবে, হামলা বন্ধ হতে হবে। তা যদি না হয় তো ইরান হরমুজ খুলবে না। মহসিন রেজাই নিজের ভাষায় বলেন, তিনি দাবি করেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ জমা হচ্ছে এবং এই ক্ষোভকে তিনি পবিত্র ক্ষোভ বলে আখ্যায়িত করেন, অর্থাৎ ন্যায্য ক্ষোভ বলে আখ্যায়িত করেন। এটার কারণ হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে গাজায়, লেবাননে, সিরিয়ায়, বিভিন্ন জায়গায়, তাতে প্রচুর সংখ্যক মুসলমান মারা গেছে। এই যে মুসলমান মারা গেল, এই বিষয়টা মুসলিম বিশ্বে ক্ষোভের জন্ম দিয়েছে এবং মুসলিম বিশ্বের লোকজন নেতানিয়াহুর ধ্বংস কামনা করে, এই কথা তিনি বলতে চেয়েছেন। আর হরমুজ প্রণালী সম্পর্কে মূলত বৈঠক হয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আল সানির সাথে। আব্দুর রহমান নিজেই প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানতে চেয়েছেন আসলে হরমুজ প্রণালী কি কি শর্তের ভিত্তিতে খুলবে ইরান, অর্থাৎ কোন কোন শর্ত পূরণ হলে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। তখন ইরানের পক্ষ থেকে মহসিন রেজাই জানিয়েছেন একদম সুস্পষ্ট করে যে গাজায় যুদ্ধ বন্ধ হতে হবে, লেবাননে, সিরিয়ায় প্রত্যেকটা জায়গায় ইসরায়েলি হামলা বন্ধ হতে হবে। 1, 2 হচ্ছে যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরে নৌ ব্লকেট তুলে নিতে হবে হরমুজ প্রণালী থেকে। এরপরে ইরানের যে সমস্ত বিদেশে সম্পদ আটক রাখা হয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে, ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, এরকম নানান রকমের কথা আছে। এবং সবশেষে একদম মুদ্রা কথা, অ্যাট এ গ্লান্স তিনি বলেছেন
যে ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছে তাতে আমেরিকাকে ফিরে আসতে হবে, তবেই ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। মহসিন রেজাই আরও বলেছেন যে ভবিষ্যতে যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায় এবং নতুন করে যুদ্ধ শুরু হয় বা ইসরায়েল, তাহলে ইরান নজিরবিহীন শক্তি দিয়ে হামলা চালাবে। অর্থাৎ এবারের হামলা হবে অতীতের সমস্ত হামলার চেয়ে আলাদা রকমের শক্তিশালী, এবং যাতে আমেরিকা আর ইসরায়েল মারাত্মক রকমের ক্ষতির মুখে পড়বে। মহসিন রেজাই তিনি যেহেতু ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব, তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইরানের নিরাপত্তা দেখার মূল দায়িত্ব এখন তার উপরে আনুষ্ঠানিকভাবে। মহসিন রেজাই তিনি আরও বলেছেন যে এখন কূটনৈতিক যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে বা যে নীতি গ্রহণ করা হচ্ছে তার মূল থিম হবে ইরান শর্ত আরোপ করবে, শর্ত নির্ধারণ করে দেবে, আমেরিকাকে সেই সমস্ত শর্ত ফুলফিল করতে হবে। এখানে চমৎকার একটা বিষয় ব্যাখ্যা করার প্রয়োজন আছে। খেয়াল করুন, একসময় কিন্তু আমেরিকা এবং অন্যরা ইরানের জন্য শর্ত নির্ধারণ করতো যে এই শর্ত পূরণ করতে হবে। এখন জাস্ট ঘটনা উল্টে গেছে। এখন ইরান বলছে যে আমরা এই শর্ত দিচ্ছি, এইগুলো পূরণ করলে তবেই হরমুজ খোলা হবে বা এটা করা হবে বা সেটা করা হবে। অর্থাৎ ইরান এখন শর্ত নির্ধারণ করে দিচ্ছে। এই জায়গা থেকে মোটামুটিভাবে বলা যায় যে ব্যালেন্স অফ পাওয়ার, যেটা ক্ষমতার ভারসাম্য যেটা, এটা কিন্তু অনেকটাই ইরানের দিকে ঝুঁকে গেছে এবং এভাবেই ঝুঁকতে ঝুঁকতে আরও সামনে এগিয়ে যাবে এবং বিরাট একটা পরিবর্তন ঘটে যাবে বিশ্বে। এবং সেটাই হচ্ছে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে যাবে বিশ্ব, এবং আমেরিকার সক্ষমতা বা ক্ষমতার ভরকেন্দ্র অনেকটা দুর্বল হয়ে যাবে। তারা পৃথিবীতে আগে যেমন মুখ্য ছিল এখন তেমন গৌণ হয়ে যাবে। এখানে আমি আর একটা চমৎকার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হরমুজ খোলা আছে, মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল যাচ্ছে এবং আমরা হরমুজ প্রণালী পরিষ্কার করে ফেলেছি, মাইন পরিষ্কার করে ফেলেছি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাইন সুইপার আমাদের হাতে আছে, আমরা এই মাইন সুইপার দিয়ে হরমুজ প্রণালী পরিষ্কার করে ফেলেছি। এখন আমার এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে যদি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সত্যি হয়, হরমুজ প্রণালী যদি খোলা থাকে, মিলিয়ন বিলিয়ন ব্যারেল যদি তেল প্রতিদিন পার হয় হরমুজ দিয়ে, আর হরমুজ যদি মাইন পরিষ্কার করা হয়, তাহলে সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের কাছে অনুনয় বিনয় অনুরোধ করা হচ্ছে কেন? কি খুলবে ইরান? খোলাই তো আছে, তাহলে কেন খুলবে? তাহলে তো খোলার প্রয়োজন নেই, ও তো খোলা। ডোনাল্ড ট্রাম্প কেন তাহলে বিভিন্ন মধ্যস্থতাকারীকে পাঠাচ্ছে ইরানের কাছে যে ভাই হরমুজ প্রণালীটা খুলে দিতে বলো? যদি খোলাই থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই। শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্পেও দাবি করেছেন হরমুজ প্রণালী পুরোপুরি আমেরিকার কন্ট্রোলে এবং ব্লকের সেখানে খুব স্ট্রংলি আছে এবং হরমুজ প্রণালীর প্রত্যেকটা ইঞ্চি তাদের নজরে, তাদের নিয়ন্ত্রণে। তো তাদের নিয়ন্ত্রণে যদি থাকে হরমুজ প্রণালী, তাহলে ইরানের খোলার প্রশ্ন আসছে কেন? ইরান কি খুলে দেবে? হরমুজ তো খোলাই। এই যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং দাবি, এগুলো কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু বাস্তব আর কতটুকু অবাস্তব, আপনারাই বলুন, আমি আর কি বলবো। দর্শক, এই প্রসঙ্গেই ইউক্রেনের বিষয়টা তো আমি বলেছি খানিকটা। মারিয়া জাকারোভা রাশিয়ার পক্ষ থেকে কোন ধরনের বার্তা দেওয়া হচ্ছে বিশেষ করে ইউরোপের দেশগুলোকে। এখন ইউরোপের দেশগুলো রাশিয়ার বার্তা গ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত তাদের। যদি তারা গ্রহণ না করে তাহলে যুদ্ধের মাত্রা ভিন্ন রকম হবে এবং বিশ্ব পরিস্থিতি মনে হয় বদলে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে জানিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে বসনিয়ার কসাই খ্যাত রাটকো মলাদিচ 84 বছর বয়সে হেগের আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে দেয়া যে রায় ছিল, সেই রায় অর্থাৎ সাজা খাটতে খাটতেই কারাগারেই মারা গেছে। তার বয়স 84 বছর হয়েছিল, আমি আগেই বলেছি। এই রাটকো মলাদিচ বসনিয়া হার্জেগোভিনায় ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। শুধু সেব্রেনিসাতেই 8000 মানুষকে হত্যা করেছিল। এই মানুষগুলো ছিল সব পুরুষ এবং কিশোর বালক, অর্থাৎ পুরুষদেরকে, ছেলেদেরকে এবং প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করেছিল যাতে
ভবিষ্যৎ প্রজন্ম গড়ে না উঠতে পারে, বসনিয়ায় মুসলিম না থাকতে পারে ইউরোপের বুকে। তাদের টার্গেট ছিল এটা। এই রাটকো মলাদিচ ছিল বসনিয়ান সার্ব নেতা, অর্থাৎ সার্ব একটা উপজাতি। এই সার্বদের নেতা এবং সেনাবাহিনীর লোক ছিল এবং সে ভয়ঙ্কর এক রক্তপিপাসু জেনারেল ছিল। সেব্রেনিসায় যে ভয়ঙ্কর গণহত্যা, সেই গণহত্যার ইতিহাসে মারাত্মক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। 1992 থেকে 95 সাল পর্যন্ত বসনিয়ার উপরে সার্বিয়া এবং ইউগোস্লাভিয়া এরা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। সেই যুদ্ধে এমন এমন সময় গেছে, এমন ঘটনা আছে যে গর্ভবতী নারীদের পেট কেটে তাদের বাচ্চা বের করে নিয়ে সেই নারীর সামনে, লোকজনের সামনে হত্যা করেছে। এমন বিভৎস বর্বর ঘটনা ছিল। এগুলো ইউরোপের বুকে ঘটেছে এই 92-95 সালে। সেদিনের কথা। তখন আধুনিক বিশ্ব, এটা তখন প্রস্তর যুগ না। এইরকম ঘটনা ঘটেছে। আপনারা চিন্তা করুন যে কি পরিস্থিতি ছিল, কোনো মতেই থামানো যাচ্ছিল না। ইউরোপের দেশগুলো সব এই সার্বিয়াকেই সমর্থন দিয়েছিল। যদিও নেটো বাহিনীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে হামলা চালানো হচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই হচ্ছিল না। সব মুসলমান গণহত্যার শিকার হয়েছে। এইটা যাতে চালু থাকে সেই জন্য আইওয়াশ করার জন্য ওই হামলা চালানো হচ্ছিল, কিন্তু আসল কাজ গণহত্যা কিন্তু চলেছে। আপনারা চিন্তা করুন, নেটো বাহিনী যদি সার্বিয়ার বিরুদ্ধে অভিযান চালায় এবং শক্তভাবে ধরে, তাহলে বছরের পর বছর লাগে সেই দ্বন্দ্ব বা সংঘাত নিরসন করতে। প্রকৃতপক্ষে ইউরোপের বুকে এই আধুনিক সভ্য সমাজে ভয়ঙ্করভাবে মুসলিম বিরোধী গণহত্যার মিশন বাস্তবায়ন করা হয়েছিল বসনিয়া সার্বিয়ার যুদ্ধে। আর সার্বিয়ার বাহিনীর কমান্ডার হিসেবে রাটকো মলাদিচ কাজ করেছিল। তাকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার ভেতরেই মারা গেল কালকে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন যে হরমুজ প্রণালী খোলা আছে, মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন এই প্রণালী দিয়ে যাচ্ছে, নৌ অবরোধ খুব স্ট্রংলি আছে এবং হরমুজের প্রতি ইঞ্চি মাটি বা প্রতি ইঞ্চি জায়গা তাদের কন্ট্রোলে আছে, সেখান থেকে মাইন পরিষ্কার করা হয়েছে এবং সব কিছু তাদের কন্ট্রোলে আছে। যদি তাই হয়, তাহলে তিনি কেন ইরানের কাছে আবার দূত পাঠাচ্ছেন, মধ্যস্থতাকারী পাঠাচ্ছেন যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বলো? এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।